নমস্কার। আজ আমরা কলকাতার একেবারে বুকের মাঝখানে থাকা একটা বাড়ি, মানে রাইটার্স বিল্ডিং, সেটা নিয়ে একটু গভীরে আলোচনা করব। হ্যাঁ, রাইটার্স বিল্ডিং এর ইতিহাস তো বিরাট, আর এর গল্পও অনেক। আমাদের কাছে এর তৈরি হওয়া, এর স্থাপত্য আর সময়ের সাথে সাথে এর যে পরিবর্তনগুলো, সেই নিয়ে কিছু তথ্য আছে। আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা চেষ্টা করব এর একদম শুরু থেকে, মানে কিভাবে এটা তৈরি হলো, তারপর এর বিবর্তন আর আজকের দিনে এর গুরুত্বটা ঠিক কোথায় সেটা বুঝতে। ঠিক, কারণ এটা তো শুধু একটা অফিস বাড়ি নয়, এর সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানিদের থাকার জায়গা থেকে শুরু করে বাংলার একেবারে প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠা এই জার্নিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তাহলে চলুন শুরু করা যাক একদম গোড়ার দিক থেকে। মানে সালটা ছিল 1777, তাই তো? হ্যাঁ, 1777। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জুনিয়র ক্লার্ক, যাদের রাইটার বলা হতো, তাদের জন্য রাইটার, আচ্ছা, তাদের জন্যই এই বাড়িটা বানানো হয়। স্থপতি ছিলেন থমাস লিওন। কিন্তু তখনকার চেহারা তো আজকের মতো ছিল না, তাই না? না না, একদমই না। তখন ছিল বলতে গেলে বেশ সাদামাটা একটা বাড়ি, 3 তলা, আর তাতে 19টা মতো আলাদা থাকার জায়গা। ও, 19টা অ্যাপার্টমেন্টের মতো? হ্যাঁ, ওই রকমই। এই রাইটাররা কোম্পানির হিসেবপত্র রাখতেন মূলত। কিন্তু পরে ধরুন 19 শতকের মাঝামাঝি সময় থেকে এর গুরুত্ব বাড়তে শুরু করে। কিভাবে? যখন এটা ব্রিটিশ সরকারের অধীনে চলে এলো আর বাংলা প্রেসিডেন্সির সচিবালয় মানে সেক্রেটারিয়েট হয়ে উঠল, তখন থেকেই আসলে ক্ষমতার ভরকেন্দ্র হয়ে ওঠে জায়গাটা। আর ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠার পরেই কি এর বাইরের চেহারা বদলানোর ভাবনা এলো? মানে এই যে বিশাল ফরাসি রেনেসাঁ স্টাইলের ব্যাপারটা? ঠিক ধরেছেন। ওই 1870 থেকে 1880 দশকে এর সামনের দিকটা একেবারে নতুন করে সাজানো হয়। এটা কি শুধুই দেখতে সুন্দর করার জন্য, নাকি অন্য কোনো কারণ ছিল? শুধু সুন্দর করা নয়, আসলে এর পেছনে একটা উদ্দেশ্য ছিল, ক্ষমতা জাহির করা। ওই ফরাসি রেনেসাঁ স্থাপত্যের যে জাঁকজমক, প্রতিসম্য, কারুকার্য, হ্যাঁ, ওটা আসলে ঔপনিবেশিক শক্তি আর তাদের আভিজাত্যটাকেই তুলে ধরার একটা চেষ্টা ছিল আর কি। যেমন ওই উঁচু উঁচু থামগুলো, করিন্থিয়ান ক্যাপিটালস। একদম। ওই করিন্থিয়ান স্তম্ভ, যার মাথায় পাতালতার সুন্দর নকশা থাকে, সেগুলো ওই আড়ম্বর আর ক্ষমতারই প্রতীক। এটা ছিল ব্রিটিশ রাজের একটা স্টেটমেন্ট। দারুণ ব্যাপার। কিন্তু ভাবুন, এই ক্ষমতার প্রতীকে আবার ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা রোমাঞ্চকর ঘটনার সাক্ষী হয়ে রইল। অবশ্যই অবশ্যই। 1930 সালের 8ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত আর দীনেশ গুপ্ত, হ্যাঁ, বিবিডি, এই 3 তরুণ বিপ্লবী দিনের বেলায় ওই প্রশাসনিক ভবনের ভেতরে ঢুকে পড়লেন। ভাবা যায়? এবং অত্যাচারী কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিমসনকে হত্যা করলেন। এটা ছিল সরাসরি ব্রিটিশ প্রশাসনের একেবারে কেন্দ্রে আঘাত। সেটাই। তাদের এই নিরাপদ সাহস, মানে অল্পনীয় সাহসিকতার স্মৃতিতেই তো পরে ডালহৌসি স্কোয়ারের নাম বদলে বিবিডি বাগ করা হলো। আচ্ছা, স্বাধীনতার পরেও তো এর গুরুত্ব কমেনি, মানে পশ্চিমবঙ্গের প্রশাসনিক হেডকোয়ার্টার হিসেবে? হ্যাঁ, স্বাধীনতার পর তো এটা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর অফিস এবং রাজ্যের প্রধান সচিবালয় হিসেবেই কাজ করেছে বহু বছর ধরে। কিন্তু এত বছর ধরে ব্যবহার, এত মানুষের আনাগোনা, মানে সময়ের সাথে সাথে বিল্ডিংটারও তো বয়স হয়েছে, বেশ কিছু কাঠামোগত সমস্যা দেখা দিতে শুরু করে। আর সেই কারণেই তো এখন এত বড় সংস্কারের কাজ চলছে 2013 সাল থেকে বোধহয়। হ্যাঁ, 2013 থেকে বেশ বড় মাপের রেস্টোরেশন আর রেট্রোফিটিংয়ের কাজ চলছে, মানে এখনো শেষ হয়নি পুরোপুরি। এই সংস্কারের সময় এর যে স্থাপত্যের বৈশিষ্ট্যগুলো, সেগুলো বাঁচিয়ে রাখাটা কতটা কঠিন? কারণ এখানে তো শুনলাম দুটো আলাদা স্টাইলের মিশ্রণ আছে, নিও ক্লাসিক্যাল আর ফরাসি রেনেসাঁ। ঠিক বলেছেন। চ্যালেঞ্জিং তো বটেই। এর যে মূল কাঠামো, মানে ভেতরের দিকটা, সেখানে নিও ক্লাসিক্যাল একটা ভাবনার ছাপ পাওয়া যায়, যা নিয়ম আর শৃঙ্খলার ওপর জোর দেয়। আচ্ছা। আর বাইরের দিকে যে জাঁকজমক, ওই সামনের অংশটা, সেটা ফরাসি রেনেসাঁ স্টাইলের, দুটোকে মেলানো হয়েছে। আর মাথার উপরের মূর্তিগুলো তো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওই মূর্তিগুলো, ওগুলোর মানে কি? ওগুলো আসলে প্রতীকী। যেমন ধরুন ন্যায় বিচার, বাণিজ্য, বিজ্ঞান, কৃষি, এই সব বিষয়ে। সম্ভবত এগুলো বোঝানোর চেষ্টা যে তৎকালীন ব্রিটিশ প্রশাসন এই বিষয়গুলোকে গুরুত্ব দিত। বুঝলাম। সংস্কারের সময় এই ঐতিহাসিক ডিটেলসগুলো, মানে মূর্তি, নকশা, স্তম্ভ, এগুলো সব অক্ষুণ্ণ রেখে ভেতরের পরিকাঠামোকে আধুনিক কাজের উপযোগী করে তোলা, এটাই আসল চ্যালেঞ্জ।
তাহলে এক কথায় বলতে গেলে রাইটার্স বিল্ডিং শুধু একটা সরকারি অফিস বিল্ডিং নয়, এটা আসলে ঔপনিবেশিক আমল, তারপর জাতীয়তাবাদী সংগ্রাম এবং স্বাধীন পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক পথচলা তার একটা জীবন্ত দলিল। নিঃসন্দেহে এর তাৎপর্য তো এখানেই, একটা সাধারণ কেরানিদের থাকার বাড়ি থেকে ক্ষমতার কেন্দ্র, আবার সেই ক্ষমতা